ইতিমধ্যে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হারমোনি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা শাহিদা সুলতানা। প্যান্ডেমিক সিচুয়েশনে একটি ইমার্জেন্সি রেসপন্স হিসেবে আমরা এই কোর্সটির আয়োজন করেছি। একদিনের এই কোর্সটি। এই কোর্সটিতে মূলত কোভিড-19 ম্যানেজমেন্টে নেচুরোপ্যাথি যে মেথডগুলো আছে সেগুলো পার্টিসিপেন্টদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এবং এর ব্যাকআপ হিসেবে থাকবে সেশনের রেকর্ড। যে রেকর্ডটি আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্য নির্ধারিত ফেসবুক গ্রুপটিতে, যেটি অলরেডি আপনাদেরকে চ্যাট বক্সে হয়তো শেয়ার করা হচ্ছে। আমি অনুরোধ করব যে আপনারা সেটিতে অ্যাড রিকোয়েস্ট পাঠালে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব। সো এই যে এই আয়োজনটিতে আমাদেরকে বহু মানুষ সহযোগিতা করেছেন, অনেক প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন। তো সময়ের অভাবে আসলে সবাইকে আমরা অ্যাকনলেজ, মানে সবার নামটা আমরা বলতে পারছি না। সো বিভিন্ন সহযোগিতার পাশাপাশি যারা এই কোর্সটির প্রচারণায় আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আমি প্রথমে ওনাদেরকে অ্যাকনলেজ করে নিতে চাইবো। আমি অ্যালফাবেটিক্যালি ওনাদের নাম বলে যাচ্ছি। আমাদেরকে সহযোগিতা করেছেন আফসানা নেচার কিওর, দেন বেন্ড উইথ বি, বার্সিক, বিটা, সহযোগিতা করেছেন ব্রেকিং দ্য সাইলেন্স, সহযোগিতা করছেন সিএনআরএস, দৈনন্দিন অ্যাগ্রোমাস, এফআইভিডিবি, জাগুয়ার, জয়সন ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টার, জেসিআই ঢাকা ইস্ট, পরিবেশ বার্তা, সহযোগিতা করছেন পালস, স্পেস, ইয়োগা থেরাপি, এলিজাস ইয়োগার্ট, সহযোগিতা করছেন ইয়োগামৃতা এবং ইয়োগা বেস। একই সাথে একটু বলে রাখি, এই কোর্সটির ক্ষেত্রে আমাদের ইয়োগা টিচার্স ইন বাংলাদেশ প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত আছেন, নেচারোপ্যাথির বিভিন্ন অঙ্গনে যারা যুক্ত আছেন, ওনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়ে আসছি। ওনাদের প্রতি কৃতজ্ঞতা। তো আজকে আমাদের কোর্সের যে মূল ফোকাস সেটা হচ্ছে মূলত আমাদের কোভিড এর সময় আমরা জানি যে আমাদের যেটা হচ্ছে যে শ্বাসতন্ত্রে কিছু সমস্যা হয়, অর্থাৎ রেসপিরেটরি যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে। তারপর হচ্ছে স্ট্রেস ম্যানেজ করার ক্ষেত্রে এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্ট্রেস, কিন্তু আমরা সবাই মানে এমনিতে আমরা স্ট্রেস থাকি, আরো স্ট্রেস হয়ে যাচ্ছি। সো একই সাথে যে সিমটম গুলো থাকে, আপনার ফিভার, দেন হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি, এইসব ক্ষেত্রে আমরা এই মেথডগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানবো। এবং আজকের কোর্সে যা থাকছে আপনাদের জন্য 3টা 5 থেকে 3টা 20 15 মিনিট থাকছে আপনাদের জন্য কোভিড-19 ম্যানেজমেন্টের জন্য রিফ্লেক্সোলজির ব্যবহার। এই সেশনটা আমি নিজে পরিচালনা করব। 3টা 20 থেকে 3টা 35, পরবর্তী 15 মিনিটে থাকছে আকুপ্রেশার ও হার্টসের ব্যবহার কোভিড-19 ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং পরবর্তী 35 মিনিটে থাকছে ইয়োগার অ্যাপ্লিকেশন, মানে ইয়োগা থেরাপির ব্যবহার। আর সবার শেষে 5টা মিনিট আমরা রাখছি প্রশ্নোত্তর পর্বের জন্য। তো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি এবার চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল সেশনটিতে। আমরা প্রথম যে সেশনটি আজকে করব সেটি হচ্ছে রিফ্লেক্সোলজির ইউজ কোভিড-19 ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমি একটু আমার স্লাইডটি শেয়ার করে নিয়েছি। সো নেচুরোপ্যাথির প্রয়োগের ক্ষেত্রে রিফ্লেক্সোলজির যে ব্যবহারটা আমাদের কোভিড-19 এর ক্ষেত্রে, আমি এটার জাস্ট কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখিয়ে দিব। তার আগে আমি একটু জাস্ট সংক্ষেপে ব্রিফ করে নিচ্ছি যে রিফ্লেক্সোলজি জিনিসটা আসলে কি। রিফ্লেক্সোলজি হচ্ছে WHO স্বীকৃত একটি সহায়ক চিকিৎসা পদ্ধতি। বিজ্ঞানের 3টা শাখা, নিউরোলজি, ফিজিওলজি, সাইকোলজি, 3টা শাখায় এর চর্চা বিকশিত হয়েছে। বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে এটার ব্যবহার রয়েছে। আর এই থেরাপিটা মূলত করা হয় হচ্ছে আমাদের হাতের তালু এবং পায়ের তালুতে। অর্থাৎ আমি এখানে স্লাইডটি দেখাচ্ছি। হাতের তালুর উপরের কিছু অংশ, পায়ের তলায় এবং তার উপরে কিছু অংশে জাস্ট প্রেসার দিয়ে হচ্ছে এই থেরাপিটি করা হয়ে থাকে। তো আজকে আমাদের এই কোভিড এর জন্য স্পেশালি যে জাস্ট কয়েকটা জরুরি পয়েন্ট যেটা ডিজাইন করা হয়েছে, তারই প্রথম একটা পয়েন্ট হচ্ছে লাংয়ের পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই লাংয়ের পয়েন্টটা আপনাদেরকে দেখাতে এবং হচ্ছে এর আমি একই সাথে রিফ্লেক্সোলজি কিভাবে কাজ করে সেটাকেও এক্সপ্লেন করব, এবং থেরাপির নিয়মটাকেও আমি এক্সপ্লেন করব। সো এই লাংয়ের পয়েন্টের আমি আরেকটু বলে নিচ্ছি যে আমরা আজকে এই সেশনটাতে হাতের পয়েন্টগুলো বেসিক্যালি প্র্যাকটিস করব। হাতেরগুলো প্র্যাকটিস করলেই আমাদের অনেক মানে বেনিফিট হবে। সো লাংয়ের পয়েন্টের লোকেশনটাতে আমি সরাসরি চলে যাচ্ছি। লাংয়ের পয়েন্ট 2 হাতেই রয়েছে, এবং এটি মূলত ঠান্ডা, অ্যাজমা সমস্যা, ব্রঙ্কাইটিসের প্রবলেম, নিউমোনিয়ার ক্ষেত্রে, আপনার কোনো ধরনের এমনিতেও যদি আপনাদের শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে এটা কাজ করে থাকে। সো লাংয়ের পয়েন্টের এই যে অবস্থানটা রিফ্লেক্স পয়েন্টের, সেটা হচ্ছে 2 হাতের তালুতেই আমাদের যে মধ্যম আঙ্গুল আছে এবং অনামিকা আঙ্গুল আছে তার মাঝখানে, এখানে যে আপনারা বৃত্তাকার অংশটুকু দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করা, এটা হচ্ছে আমাদের লাংয়ের সুইচ।
আমরা এটাকে সুইচও বলতে পারি। তো এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমরা এটাকে কিভাবে বের করব এবং কিভাবে আমরা থেরাপিটা করব, এবং একই সাথে আমি আপনারা যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার সাথে আপনারা করবেন, তাহলে আপনারা এটা একটু এক্সপেরিয়েন্স করতে পারবেন। সো দুই হাতের তালুতে এটা আছে, যে কোনো একটা হাতে দেখাবো, অন্য হাতে একই নিয়ম। সো আমাদের এটা হচ্ছে মিডল ফিঙ্গার এবং এটা হচ্ছে আমাদের অনামিকা মানে রিং ফিঙ্গার। এর ঠিক মাঝখানে হাতের তালুতে আমি যদি অন্য হাতের নখ সমান অংশ রাখি, যতটুকু টাচ করে আছে, এটা হচ্ছে লাঙের পয়েন্টের সুইচ বা অবস্থান, রিফ্লেক্স পয়েন্ট। এর পেছনে আরেকটি আঙুল দিয়ে এভাবে হালকা সাপোর্ট করে আমাদেরকে জাস্ট হাতটাকে রিল্যাক্স রেখে প্রেসারটা দিতে হবে। সো আমরা যখন এখানে প্রেসার দিব তখন আমরা প্রেসারটা কিভাবে দিব, সেকেন্ডে একবার করে আমরা দিব, যতটুকু চাপ সহ্য করতে পারি ততটুকু আমরা দিব, এবং মিনিমাম 1 মিনিট আমরা এটা করতে পারবো। সেকেন্ডে একবার করে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড মিনিমাম, আর ম্যাক্সিমাম প্রেসার আমরা দিতে পারবো 150 টাইমস অর্থাৎ 150 বার। এবং এই লাংয়ের পয়েন্টে থেরাপি করার ক্ষেত্রে যাদের অলরেডি আপনার কোভিড পজিটিভ কিংবা হচ্ছে কোনো ধরনের ঠান্ডা আছে, প্রেসার দিলে পরে আপনারা যেটা এখানে এক্সপিরিয়েন্স করবেন, একটু হালকা ব্যথা অনুভব করবেন। ব্যথাটা কেমন হতে পারে, যেমন হতে পারে যে শার্প পেইন, অথবা থেতলে যাওয়ার মতো, অথবা পাকা ফোড়া চাপ পড়ার মতো, অথবা বার্নিং সেন্সেশন। সো দুই হাতে একই জায়গায় হচ্ছে এই পয়েন্টটি। সো আমি নিয়ম কিছু বলে দিলাম যে কিভাবে করতে হয়। সেকেন্ডে একবার মিনিমাম 60 টাইমস, ম্যাক্সিমাম 150 টাইমস আমরা প্রেসারটা দিব। এবার আমি বলি যে এটা কাজটা করবে কিভাবে। এটা কাজটা করবে মূলত, দেখেন আমরা যখন এখানে প্রেসারটা দিচ্ছি তখন আমাদের স্কিনের সাথে যে নার্ভ আছে পেরিফেরাল নার্ভের মাধ্যমে আমাদের সিগন্যাল যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যেখান থেকে একটা রিপেয়ার সিগন্যাল আসে, যেই সিগন্যালটা মূলত আমাদের বডির যে হিলিং এনার্জি সেটাকে স্টিমুলেট করে, অর্থাৎ আমার শরীরের আরোগ্য শক্তিকে এটা বাড়িয়ে দেয়, এবং যার ফলশ্রুতিতে আমাদের লাংয়ের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়, একই সাথে লাংয়ে ব্লাড সার্কুলেশন বাড়ে। সো এইভাবে হচ্ছে এটা হিল করে। যেহেতু 15 মিনিটের সেশন এবং আজকে আসলে জরুরি পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, সো যতটুকু না বললেই নয় ততটুকু আমি বলছি। আর পরবর্তীতে ফলো আপের জন্য কিন্তু আপনাদের সাথে আমাদের কন্টেন্টগুলো শেয়ার করা হবে, যাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম হলে। সো যাই হোক, তো এটা হচ্ছে লাংয়ের পয়েন্ট। তো আমরা একটা পয়েন্ট অলরেডি জেনে ফেললাম। কোভিড এর জন্য আমাদের আর কয়েকটা পয়েন্ট আমরা রেখেছি জরুরি অবস্থায়। লাংয়ের পয়েন্ট তো গেল একটা, নেক্সট হচ্ছে আমাদের গলার পয়েন্ট। মানে আমাদের দেখা গেছে যে কাশি হয়, গলা খুশখুশ করে। এছাড়া টনসিল খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যে কোনো ভাইরাস যদি আমাদেরকে ইনফেক্ট করার ক্ষেত্রে টনসিলটা প্রথম ডিফেন্স হিসেবে কাজ করে। সো প্রতিরোধের জন্য যারা করবেন গলার পয়েন্টে যদি আপনারা থেরাপি করেন, টনসিলটা ভালো থাকবে, টনসিলের কার্যকারিতা ভালো থাকবে। আর যাদের খুব কাশি হচ্ছে কিংবা গলায় কোনো কষ্ট হচ্ছে, ওনারা এটা করলে 2 মিনিট যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, কাশিটা কমে যাবে। সো এটা লোকেশনটা এখানে ছবিতে দেখানো আছে। বৃদ্ধা আর তর্জনী আঙুলটাকে যদি আমরা টান টান করি, মাঝখানে যে চামড়ার মতো অংশটুকু থাকে, এখানে আপনার কালো মানে ব্ল্যাক কালার দিয়ে এটাকে আইডেন্টিফাই করা হয়েছে, এই অংশটুকুতে আমরা প্রেসার দিব। তো আমি প্র্যাকটিক্যালি এবার দেখাচ্ছি। আমার দুটো হাতে একই জায়গায় আছে, বৃদ্ধা আর তর্জনী আঙুলটাকে আমি টান টান করলাম। এখানে দেখেন যে চামড়ার মতো অংশ একদম ক্লিয়ারলি উঠে যায়। জাস্ট আপনার একটু প্র্যাকটিস করলেই হবে। এবার অন্য হাতে দুটো আঙ্গুল দিয়ে ধরে আমরা কি করব, হাতটাকে রিল্যাক্স রেখে সিম্পলি জাস্ট এইভাবে প্রেসারটা দিব। প্রেসার দিলে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ গলায় ব্যথা থাকে, তাহলে আপনারা এখানে পেইন পাবেন, যেটা আমি অলরেডি লাংয়ের ক্ষেত্রে বলেছি যে শার্প পেইন পাবেন, অথবা থেতলে যাওয়ার মতো একটা অনুভূতি হবে। সো একইভাবে থেরাপিটা করতে হবে মিনিমাম 60 টাইমস এবং ম্যাক্সিমাম হচ্ছে 150 টাইমস। দেন আমি চলে যাব থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টটি হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পয়েন্ট, যেটা হচ্ছে স্ট্রেস কমাবে, অ্যাজমা সমস্যার ক্ষেত্রে হেল্প করবে, হাইপারটেনশনের পেশেন্ট যারা আছে ওনাদের ক্ষেত্রে হেল্প করবে। সো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পয়েন্টটা হচ্ছে ভি সাইন দেখালে আমাদের যে দুটো আঙুল আমরা ব্যবহার করি, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার এবং হচ্ছে মিডল ফিঙ্গারের মাঝখানে এই পয়েন্টটির অবস্থান, দুই হাতে এটা রয়েছে। আমরা জাস্ট আমাদের ইন্ডেক্স এবং হচ্ছে মিডল ফিঙ্গারের মাঝখানে হাতের তালুতে এই অংশটুকুতে পেছনে সাপোর্ট রেখে ধীরে ধীরে আমরা প্রেসারটা দিব, এবং এটা দুই হাতে একইভাবে দিতে হবে। সেকেন্ডে একবার করে, লাইক 1 2 3 4 এইভাবে করে আপনাদের সময় অনুযায়ী আপনারা করবেন। মিনিমাম 1 মিনিট অবশ্যই করতে হবে। দেন নেক্সট পয়েন্ট আমি চলে যাব। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের থাইরয়েড প্যারাথাইরয়েডের পয়েন্ট, যেটা আমরা জানি যে এই গ্ল্যান্ডটা আমাদের শরীরের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে। সো কারো যদি আপনার জয়েন্টে পেইন থাকে, যেটা কোভিডের সময় অনেকেরই হচ্ছে, এবং মাসলে কোনো পেইন থাকে, ইভেন জ্বর যখন থাকে, তখন যদি আমরা এটাতে থেরাপি করি, সেক্ষেত্রে আমাদের জ্বরটা দ্রুত নেমে যায়, টেম্পারেচার দ্রুত কন্ট্রোলে আসে। সো এটা লোকেশন হচ্ছে দুই হাতেই বৃদ্ধাঙ্গুল বরাবর যে ফোলা অংশটুকু আছে, এই ফোলা অংশে এখানে থেরাপিটা করতে হবে। আমাদের বৃদ্ধাঙ্গুল বরাবর এই যে ফোলা অংশ, এই অংশটুকুতে
আমরা পেছনে একটি সাপোর্ট দিয়ে হাতটিকে রিল্যাক্স রেখে জাস্ট এইভাবে প্রেসারটি দিব। আমরা যদি হাত রিল্যাক্স রেখে প্রেসার দিই তাহলে সহজেই আমরা সেই পেন পয়েন্টটাকে পাবো, এবং যেখানে আমরা পেন পয়েন্টটা পাবো অর্থাৎ শার্প পেনটা পাবো সেই জায়গাটায় আমরা একই নিয়মে থেরাপি করব, মিনিমাম 60 টাইমস, ম্যাক্সিমাম 150 টাইমস। ওকে, তো নেক্সট পয়েন্ট আমরা চলে আসি। আমাদের নেক্সট পয়েন্টটি হচ্ছে এমএফ বা মিডল ফিঙ্গার। এটাও আমাদের মেন্টাল স্ট্রেসটাকে ব্যালেন্স করবে। এছাড়া আপনার হাতের যে কোনো অংশের ব্যথা অথবা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে, শোল্ডার পেনের ক্ষেত্রে এটা হেল্প করে থাকে। এটা দুই হাতে দুই পায়ে আছে, দুই হাতের ক্ষেত্রে আছে আমাদের মাঝখানের আঙ্গুলের গোড়ায়। তো এটাকে আমরা কিভাবে করব থেরাপিতে? আমাদের এই যে মিডল ফিঙ্গারের জাস্ট বেজে আমরা অন্য হাতের দুটো আঙ্গুল দিয়ে এইভাবে প্রেসারটা দিব। প্রেসারের ডিরেকশনটা থাকবে কবজির দিকে, অর্থাৎ আমরা আঙ্গুলটাকে উপরে টানবো না, আমরা প্রেসারটা দিব হচ্ছে কবজির দিকে। অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনারা এই অংশটায় প্রেসার দেন, এটা এই অংশ হবে না। আপনি যদি আঙ্গুলটাকে হালকা ভাঁজ করেন দেখবেন যে এখানে যে উঁচু হাড়টা আছে জাস্ট এই উঁচু হাড়টার দুই পাশে বেইজে ধরে দেন হচ্ছে প্রেসারটাকে আস্তে আস্তে দিতে হবে কবজির দিকে। 1 সেকেন্ড একবার করে, 2 3 এবং হাতটাকে আপনার রিল্যাক্স রাখতে হবে। সো দুই হাতে একই জায়গায় একই ভাবে হচ্ছে এই থেরাপিটি করতে হবে। এটা কিন্তু আপনার মানে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কিংবা সাডেন কোনো ট্রমার ক্ষেত্রে ভালো মানে রেসপন্স করে। যেমন আমার একজন পেশেন্টের ক্ষেত্রে, বাচ্চা পেশেন্ট, সো অপারেশনের জন্য যে ফিয়ারটা ছিল, সে ওটিতে মানে ওটি টেবিলে তাকে নেওয়া যাচ্ছিল না, যখন তাকে এই পয়েন্টটাতে থেরাপি করা হয় তখন সে সেটেল ডাউন হয়। সো স্ট্রেস ব্যালেন্সের ক্ষেত্রে এটা খুবই মানে কার্যকর একটা পয়েন্ট। তো নেক্সট আমাদের মোটামুটি জরুরি যে পয়েন্টগুলো আছে আমরা শেষ করে ফেললাম, মানে আমাদের অলরেডি দেখানো হয়েছে। এখন আমরা কিছু নিয়মগুলো একটু জেনে নিব খুব সংক্ষেপে। আমরা একটু স্লাইডটা দেখি। অলরেডি আমি শেয়ার করেছি যে কয়টা করে প্রেসার দিতে হয়। এবার আমি আসছি যে থেরাপিটা শুরু করার নিয়ম এবং শেষ করার নিয়ম। তো শুরু করার ক্ষেত্রে সাইনাস পয়েন্ট দিয়ে থেরাপিটা শুরু করতে হয় এবং শেষ করার জন্য কিডনি পয়েন্ট দিয়ে শেষ করতে হয়। এবার আমি শুরু এবং শেষের পয়েন্ট দুটো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনাস পয়েন্টের। তো সাইনাস পয়েন্ট হচ্ছে দুই হাতের এবং দুই পায়ের আঙ্গুলের ডগায়। তো কিভাবে সাইনাস পয়েন্ট করতে হয় থেরাপি স্টার্ট করার জন্য? সিম্পলি আপনার হাতের 10টা আঙ্গুলের ডগা একসাথে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আপনি প্রেসার দিবেন 4 টাইমস অর 5 টাইমস। 1 2 3 4, বাস থেরাপি স্টার্ট হয়ে যাবে। দেন আপনি লাঙের পয়েন্টে থেরাপি করলেন, যদি আপনার ঠান্ডা সমস্যা থাকে, আপনার যদি গলায় কাশি থাকে গলার পয়েন্টে আপনি থেরাপি করলেন। সবগুলো পয়েন্ট করার পর দেন শেষ করতে হবে যে পয়েন্টটা দিয়ে, সেটা হচ্ছে কিডনি পয়েন্ট। সো কিডনি পয়েন্টের লোকেশনে দুই হাতে দুই পায়ে আছে, আমরা হাতেরটা দেখে নিচ্ছি। কিডনি পয়েন্ট হচ্ছে আমাদের হাতের তালুতে, দুই হাতের তালুতে আমরা জাস্ট মিডল ফিঙ্গারটাকে যদি হালকা ভাবে ভাঁজ করি, মিডল ফিঙ্গারটা আমাদের হাতের তালুতে যে অংশ টাচ করলো, মানে এই আঙুলের ডগাটা যে অংশে টাচ করলো সেই অংশটা হচ্ছে কিডনির পয়েন্ট। এটাকে আরেকটু ভালোভাবে আপনার আইডেন্টিফাই করার জন্য যেটা করতে হবে, এই থামটাকে জাস্ট স্ট্রেচ করে দিতে হবে। স্ট্রেচ করে দিলে এই পয়েন্টটা ক্লিয়ারলি চলে আসে। দেন অন্য হাতের দুটো আঙ্গুল দিয়ে এইভাবে ধরে পেছনে সাপোর্ট রেখে হাতটাকে রিল্যাক্স রেখে ধীরে ধীরে প্রেসারটি দিতে হয়। সো থেরাপিটা যখন আমরা শেষ করব অলওয়েজ আমরা কিডনি পয়েন্ট দিয়ে শেষ করব, কারণ এই থেরাপিতে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং শরীরে যে টক্সিন গুলো বের হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং পুরো প্রেসারটা পড়ে কিডনিতে। সেই কারণে কিডনি পয়েন্টে অবশ্যই শেষ করতে হবে থেরাপি এবং এক্সট্রা 20 প্রেসার কিডনি পয়েন্টে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি সাইনাস পয়েন্টে 1 2 3 4 চারটা প্রেসার দিয়ে দেন আমি আমার প্রয়োজনীয় পয়েন্টগুলোতে থেরাপি করলাম। লাঙের পয়েন্টে থেরাপি করলাম, গলার পয়েন্টে থেরাপি করলাম, স্ট্রেসের পয়েন্টে করলাম। দেন আমি যখন কিডনি পয়েন্টে শেষ করব, এই এক্সট্রা 20 টাইমস প্রেসারটা আমি কিভাবে দিব? যদি লাঙের পয়েন্টে আপনি 100 টাইমস প্রেসার দিয়ে থাকেন, যদি আপনি গলার পয়েন্টে 120 টাইমস প্রেসার দিয়ে থাকেন এবং থেরাপি শেষ করবেন, তখন কিডনি পয়েন্টে প্রেসারটা হবে 140 টাইমস। অর্থাৎ হাইয়েস্ট যে প্রেসারটা দেওয়া হয়েছিল একটা পয়েন্টে, গলার পয়েন্টে, সেই হাইয়েস্ট প্রেসারের সাথে আমরা 20টা অ্যাড করে দিব। সো এইভাবে হচ্ছে এই থেরাপিটা শেষ করতে হয়। এইবার আমি আরো কিছু নিয়ম জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব। এই থেরাপিটা করার সময়, এই থেরাপিটা করা যায় 6 ঘন্টা পর পর সর্বোচ্চ 3 বার এবং যে কোনো সময় আপনি করতে পারবেন। আর এক বসায় 1.5 ঘন্টার বেশি থেরাপিটা করা মানে উচিত নয়। 6 ঘন্টার কম ব্যবধানে এটা অবশ্যই করবেন না। থেরাপিটা শুরুর আগে 1 গ্লাস পানি খেয়ে নিলে ভালো, পিপাসা না থাকলেও, এবং থেরাপি শেষ করে পর্যাপ্ত পানি খেতে হবে। আর যদি আপনাদের স্টমাক ফুল থাকে সেই ক্ষেত্রে আপনারা এই থেরাপিটা 1 ঘন্টা পরে করবেন।
আর গোসল করার আধা ঘন্টা পরে এই থেরাপিটা করা উচিত। আর একই সাথে এখন রোজা, সো রোজার মধ্যেও আপনারা এটা করতে পারবেন। কোভিড পজিটিভ পেশেন্ট যারা আছেন, যারা অনেক দুর্বল, তারাও এই থেরাপিটা মানে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রেশারটা একটু হালকাভাবে দিতে হবে। আর এই সতর্কতার ক্ষেত্রে হচ্ছে যে 2 ধরনের ক্ষেত্রে থেরাপিটা করা যাবে না। একটা হচ্ছে যদি গর্ভাবস্থা 6 সপ্তাহ থাকে, অর্থাৎ প্রেগনেন্ট কেউ যদি থাকেন 6 উইকস আমরা এটা করব না। আবার হচ্ছে যে ব্লাড ক্লট ইস্যু কোনো থাকলে সেক্ষেত্রে করা যাবে না। যে কোনো সার্জারি পরবর্তী 3 মাস এই থেরাপিটা করা যাবে না। আর যদি আপনার হাতেও পায়ে যেহেতু থেরাপিটা করতে হয়, ওখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার থাকে, কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব। এই থেরাপিটা শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ করতে পারে, কিন্তু শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে, কারণ ওনাদের হাড় যেহেতু দুর্বল থাকে সেজন্য প্রেশারটা আস্তে দিতে হবে। আর আজকে যারা আপনারা প্রথম এই থেরাপিটা সম্পর্কে জানছেন কিংবা চেষ্টা করবেন থেরাপিটা করার, প্রথম 3 দিন 50 টাইমসের বেশি আপনারা প্রেশারটা দিবেন না। তো এটা হচ্ছে এই থেরাপিটা করার ক্ষেত্রে নিয়ম এবং সতর্কতার কিছু অংশ। এবার আমি শেয়ার করব আরেকটি অংশ, যেটা হচ্ছে ফুট রোলার এবং হ্যান্ড রোলার ব্যবহার। ফুট রোলার এবং হ্যান্ড রোলারটা আমরা যদি এটা প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা, সেটা হচ্ছে ফুট রোলারের। এটা পায়ের নিচে দিয়ে করানো হয় এবং এর সাইডে যেটা সেটা হচ্ছে হ্যান্ড রোলারের। এটা হাতে মাঝখানে রেখে এভাবে এটাকে রোল করা হয়। সো এটা করলে যেটা হয়, আপনাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, আপনাদের কিডনি, লাং, হার্ট ভালো থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমটা আপনাদের ভালো থাকবে, অর্থাৎ কোনো ধরনের অ্যাসিড রিফ্লাক্স হলে এইসব ক্ষেত্রে এটা হেল্প করবে। এবং এটা আধা ঘন্টা করলে বলা হয় যে 1 ঘন্টা হাঁটার সমান উপকারিতা পাওয়া যায়। সো আপনারা এটা ট্রাই করতে পারেন। তো রিফ্লেক্সোলজি নিয়ে আসলে এটুকুই ছিল আজকে আমাদের মানে সেশন। আমি এবার একটু চলে যাব আপনাদের কাছে, জাস্ট অল্প সময়ের জন্য। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে এই অংশটুকু নিয়ে, তাহলে কাইন্ডলি সেটা একটু শেয়ার করবেন। এবং একই সাথে আমি একটু জানতে চাইবো যে আপনারা যারা ট্রাই করেছেন, আমি প্রথম যে পয়েন্টে দেখিয়েছি, যেমন লাংয়ের ক্ষেত্রে আপনারা যখন প্রেশার দিয়েছেন আপনারা কি এক্সপিরিয়েন্স করেছেন, আপনারা কোনো পেন পয়েন্ট পেয়েছেন কিনা, কিংবা যদি না পেয়ে থাকেন সেটাও শেয়ার করতে পারেন। সো কাইন্ডলি আনমিউট করে একটু আমাকে বলবেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি পজিটিভ ছিলাম, নেগেটিভ হয়েছি প্রায় 3 মাস হলো। তো আমি ওইটা ট্রাই করলাম, যেটা ওই যে লাঙের যেটা, আমি কোনো একটা মানে ব্যথা বা সেরকম কিছু পাইনি আসলে। ওকে, আপনার যদি কোনো অসুবিধা না থাকে আপনি কি ভিডিওটি একটু অন করতে পারবেন? ওকে, এখানে আপনারা কেউ যদি পেন পয়েন্ট না পেয়ে থাকেন, যেহেতু জাস্ট অল্প সময় জাস্ট আপনারা কিন্তু জিনিসটা জানলেন, শুধু কয়েকটা জিনিস আমি বলে দিব, সতর্ক থাকলে আপনারা পারবেন। পেছনের সাপোর্টটা এনাফ দিতে হবে, পেছনের সাপোর্টটা দিয়ে দেন হাতটাকে রিল্যাক্স রাখতে হবে, তারপর ধীরে আপনাদেরকে প্রেসারটা বসাতে হবে। সো একটু জাস্ট ট্রাই করেন, একটু বেশি সময় লাগবে না। আপনি জাস্ট পেছনে ক্যামেরার সামনে হাতটা আনলে আমার একটু আপনাকে গাইড করতে সুবিধা হবে। জি, পেছনে সাপোর্ট দিয়ে হাতের আঙ্গুলের ডগা আপনি হাতের তালুতে নিয়ে আসেন, অন্য হাতের আঙ্গুলের ডগা তালুতে নিয়ে আসেন, অন্য হাত দিয়ে এটা করতে হবে। এটা তো রাইট রাইট, জি 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 জি। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আসলে এভাবে উল্টে হাতটাকে দেখাচ্ছি। আপনি নিজের কমফোর্ট জোনে আপনি পেছনে সাপোর্টটা ভালো রেখে হাতটা রিল্যাক্স রেখে জাস্ট আস্তে করে প্রেসারটা বসান। এখন কি পেয়েছেন? হ্যাঁ, এখন একটু পেয়েছি। ওকে, সো হাত রিল্যাক্স রাখবেন এবং হচ্ছে প্রেসার যখন দিবেন রিল্যাক্স ভাবে দিবেন। হাত যদি আপনার টাইট থাকে, মানে জি 1 মিনিট মানে প্রতি সেকেন্ড একবার করে মিনিমাম 60 টাইমস, ম্যাক্সিমাম 150 টাইমস। এবং আসলে 15 মিনিটের এই শর্ট সেশন তো আপনাদের জন্য ব্যাকআপ হিসেবে সেশনের রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, ইউটিউব টিউটোরিয়ালটা দিয়ে দেওয়া হবে। অলরেডি দেখবেন যে চ্যাট বক্সে আমাদের এই কন্টাক্টগুলো শেয়ার করা আছে, কাইন্ডলি আপনারা জাস্ট একটু অ্যাড হয়ে নেবেন। আচ্ছা, এটা মানে দিনের মানে কয়বার করতে হবে বা এরকম? 3 টাইমস করা যাবে, 6 ঘন্টা পর আপনি করতে পারবেন। তো আমরা ফলো আপের জন্য কন্টাক্ট পয়েন্টগুলো আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, একটু আপনারা নিয়ে নেবেন, তাহলে আপনারা এটা ইফেক্টিভলি করতে পারবেন। ওকে, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি ডাক্তার আফসানা মুনমুন। কোভিড-19 কিভাবে আমরা প্রতিরোধ করব, আকুপ্রেশার থেরাপি এবং আয়ুর্বেদ দিয়ে শুরু করছি। আমার স্লাইড প্লিজ। প্রথমে আমরা জানবো আকুপ্রেশার কি। এটি হু কর্তৃক স্বীকৃত একটি চিকিৎসা পদ্ধতি এবং এটি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি, প্রায় 5000 বছর পুরনো।
এটি হচ্ছে মানবদেহের প্রায় 12টি মেরিডিয়ান রেখা রয়েছে। সেই মেরিডিয়ান রেখার উপরে লাইন বরাবর পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট বরাবর থেরাপি করাকে আকুপ্রেশার থেরাপি বলা হয়। এটি সাধারণ রোগ থেকে জটিল রোগ প্রতিরোধ, প্রতিকার এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আজকে যেহেতু আমাদের সেশনটা হচ্ছে শুধুমাত্র কোভিডকে কেন্দ্র করে, মানে কিভাবে আমরা কোভিড-19 কে নিয়ন্ত্রণ করব আকুপ্রেশার থেরাপি দিয়ে, তো প্রথমে আমরা জানবো যে কোভিড-19 এর সিমটম গুলো কি কি। প্রথম সিমটমটা হচ্ছে জ্বর আসতে পারে, অর্থাৎ টেম্পারেচার বেড়ে যায়, ঠান্ডা বা কাশির সমস্যা থাকে, শ্বাসকষ্ট হতে পারে, গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, তারপরে হচ্ছে টায়ার্ডনেস মানে ভীষণ দুর্বলতা, মাসেল পেইন, ডায়রিয়া, লস অফ স্মেল এবং অরুচি। নেক্সট প্লিজ। আমরা জানি যে কোভিড-19 আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটাকে প্রথমে অ্যাটাক করে, মানে আমাদের টোটাল রেসপিরেটরি ট্র্যাক্টটাকে ইনফেক্টেড হয় কোভিড-19 দ্বারা। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের লাংটাকে সুস্থ রাখার চেষ্টা করব। এখানে লাং মেরিডিয়ানের সবগুলো পয়েন্টের ছবি রয়েছে। প্রথম নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমাদের কলার বোনের ঠিক নিচে। আমাদের কলার বোনের ঠিক নিচে হচ্ছে লাং 1 এবং কলার বোনের ঠিক উপরে হচ্ছে লাং 2। এই পয়েন্ট দুটি হচ্ছে মেজর পয়েন্ট, আমাদের লাং ইনফেকশন দূর করার জন্য কাজ করবে। যাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে কিংবা কাশিতে কফ বের হচ্ছে না কিন্তু বুকের ভিতরে কফ জমা রয়েছে, তারা এই পয়েন্ট দুটো অবশ্যই থেরাপি করতে হবে। নেক্সট আসছি আমাদের আর্মের উপরে দুটো পয়েন্ট, লাং 3 এবং 4। লাং 3 এবং 4 এটি আমাদের লস অফ ব্রেথ কিংবা শ্বাসকষ্ট, যেটা শ্বাস নিতে যাদের কষ্ট হয় কিংবা হাঁপানি, তাদের জন্য খুব জরুরি পয়েন্ট হচ্ছে লাং 3 এবং 4। এরপর আসছি লাং 5। এটি আমাদের হাত ভাঁজ করলে ঠিক ভাঁজের মধ্যে কর্নারের পয়েন্টে পড়বে, এটি একটি খুব ভাইটাল একটি পয়েন্ট। নেক্সট আসছি আমাদের কবজির ঠিক হাড়ের উপরে একটি পয়েন্ট রয়েছে, এটি ভাইটাল একটি পয়েন্ট। লাং এর মোট 11টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে লাং 1, 2, 3, 4, 5 এবং লাং লাং 2 যেটা হচ্ছে আপনার আমাদের কবজির হাড়ের ঠিক সাইডে, এই পয়েন্ট দুটো হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট। যাদের শ্বাসকষ্ট রয়েছে, বুকে কফ জমা রয়েছে, বুকে ব্যথা হয় কিংবা শুষ্ক কাশি আছে, তাদের জন্য ভাইটাল পয়েন্ট হচ্ছে এই 5টি পয়েন্ট। নেক্সট প্লিজ। এবার আসছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আমরা কোন কোন পয়েন্ট ব্যবহার করব। আমরা জানি যে কোভিড-19 মানেই হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেক্টেড এবং পাশাপাশি আমাদের ইমিউনিটিটাকে লুজ করে দেয়, দুর্বল হয়ে যায় আমরা। এক্ষেত্রে মোট 4টি পয়েন্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে LI4, যেটি আমাদের হাতের পিছে রয়েছে, আমাদের বুড়ো হাতের থাম এবং তর্জনীর ঠিক মাঝামাঝি LI4, লাং ইন্টেস্টাইন 4। এটি আমরা হাত দিয়ে প্রেস করব। আমি পরবর্তীতে আসছি যে এই পয়েন্টগুলোতে আমরা কিভাবে অপারেট করব, মানে থেরাপিটা কিভাবে দেব। এটি হচ্ছে LI4। Am I audible? Hello? Yes, yes. Okay. Please continue. এরপর আসছি স্প্লিন 6। এটি আমাদের পায়ের গোড়ালির ঠিক যার যার হাতের 4 আঙ্গুল উপরে লাল একটি পয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের গোড়ালির হাড়ের উপরে হাত রাখলে যার যার হাতের 4 আঙ্গুল উপরে হচ্ছে স্প্লিন 6। এটিও একটি ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে আমাদের সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। নেক্সট আসছি লিভার 3। লিভার 3 হচ্ছে আমাদের পায়ের পাতার বুড়ো আঙ্গুল এবং তার পরের আঙ্গুলের ঠিক মাঝামাঝি লাইন বরাবর ঠিক 3 আঙ্গুল ভেতরে লিভার 3। এটি আমাদের ইমিউনিটি বাড়াবে, পাশাপাশি শরীরের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, মানে যাদের জ্বর এসে গেছে অলরেডি, জ্বর শরীরের তাপমাত্রাটাকে কন্ট্রোল করবে। এবার আসছি স্টমাক মানে ST36, স্টমাক 36। এই পয়েন্টটিকে বলা হয় এনার্জি সাগর আর কি। মানে আমাদের শরীর যখন দুর্বল লাগে বা আমরা দুর্বল বোধ করি, তখন এই পয়েন্টে থেরাপি করলে ইনস্ট্যান্ট আমাদের শরীরে কিছু এনার্জি গেইন করবে।
এটি হচ্ছে হাঁটু বরাবর হাত রাখলে পরে তার ঠিক 4 আঙ্গুল নিচে হাঁটুর থেকে লম্বা যে হাড় আছে হাড়ের ঠিক বাম পাশে পয়েন্টটি, এটিকে বলা হচ্ছে ST36 অর্থাৎ স্টমাক 36। এবার আসছি নেক্সট প্লিজ। এই পয়েন্টগুলোতে আমরা কিভাবে থেরাপি করব, এর টেকনিকটা কি? এখানে 3 রকমের ছবি রয়েছে। প্রথমটা হচ্ছে টু আস্ট, তারপরটা হচ্ছে টু ফ্ল্যাট, তারপরটা হচ্ছে কারেক্ট। অর্থাৎ আমাদের থেরাপি করার সময় আকুপ্রেশারের পয়েন্টগুলো সাধারণত আঙুল দিয়ে থেরাপি করতে হয়। তো এক্ষেত্রে আমরা আঙুলটা ব্যবহার করব আমাদের থার্ড ওয়ান কারেক্ট যেটা লেখা আছে সেইভাবে, মানে আঙুলটাকে খুব ফ্ল্যাট রাখবো না এবং খুব বেশি ভাঁজ করে দেব না, মাঝামাঝি পর্যায়ে রাখবো এবং প্রত্যেকটা পয়েন্টে আমি থেরাপি করব ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ। অর্থাৎ যদি ধরেন যে আপনি লাং 4 থেরাপি করছেন, সেই ক্ষেত্রে আপনার আঙুলটি এভাবে বসবে এবং 20 সেকেন্ড ক্লকওয়াইজ মাসাজ করবেন, আবার 20 সেকেন্ড এন্টি ক্লকওয়াইজ মাসাজ করবেন। এভাবে 3 রাউন্ড করতে হবে। অর্থাৎ 3বার থেরাপি করব 20 সেকেন্ড করে এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ। আমি আবারও বলছি, প্রত্যেকটা পয়েন্টে আমি 3 রাউন্ড করে থেরাপি করব। প্রতি 20 সেকেন্ড ক্লকওয়াইজ থেরাপি করব, প্রতি 20 সেকেন্ড অ্যান্টি ক্লকওয়াইজ থেরাপি করব, এভাবে করে 3 রাউন্ড। নেক্সট, আকুপ্রেশার থেরাপির ক্ষেত্রেও কিছু সতর্কতা মেনটেন করতে হবে আমাদের। এক্ষেত্রে একই বিন্দুতে বারবার চাপ দেওয়া যাবে না, সহনীয়ভাবে অর্থাৎ খুব জোরে কোনো পয়েন্টে প্রেসার দেওয়া যাবে না। প্রেগনেন্সির প্রথম 3 মাস থেরাপি না করাটাই সবচেয়ে ভালো। খুব বেশি ক্ষুধার্ত গোসলের পর থেরাপি না করাই ভালো। এবার আসছি কোভিড-19 কে আমরা কিভাবে আয়ুর্বেদ অর্থাৎ ভেষজের ব্যবহারের মাধ্যমে প্রতিরোধ করতে পারবো। একদম সবার প্রথমে আসছি, আমরা জানি যে কোভিড-19 এন্ট্রি পয়েন্টই হচ্ছে আমাদের মুখ এবং গলা। প্রথমে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনভলভ হয়ে যাচ্ছে, অ্যাটাক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার আমরা গরম পানি ভেপা নেব এবং এই পানিটার মধ্যে আমরা ব্যবহার করব 1 লিটার পানির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা, 8 থেকে 10টি পুদিনা পাতা এবং মাঝারি সাইজের অর্ধেকটা লেবু বা লেবুর রস। এটিকে ফুটিয়ে এই পানিটা দিয়ে আমরা দিনে 2 থেকে 3 বার ভেপা নেব। নেক্সট আসছে যষ্টি মধু। আমরা অনেকেই জানি যষ্টি মধুর ব্যবহার এবং এটি খেলে আমাদের কি কি উপকার আসে। গ্যাস্ট্রিকের সমস্যা, মুখে আলসারের সমস্যা, একজিমা, মাংসপেশির যে হয় মাসেল কাপে যেটা অনেকের সমস্যা হয়, কিন্তু কোভিড এর ক্ষেত্রে এটা কাজ করবে। যাদের কাশি এবং গলা ব্যথা আছে তারা 2 গ্রাম যষ্টি মধু পাউডার এবং 1 চা চামচ মধু মিশিয়ে দিনে 2 বার খেতে পারেন। এক্ষেত্রে আপনার কাশি কমে যাবে এবং পাশাপাশি কফেরও আপনি উপকার পাবেন, পাশাপাশি গলা ব্যথাও কমতে শুরু করবে। যষ্টি মধু সবার জন্য প্রযোজ্য না, এ থেকে একটু সতর্কতা রয়েছে। দিনে 10 গ্রামের বেশি খাওয়া যাবে না, 4 সপ্তাহের বেশি একটানা খাবেন না, গর্ভাবস্থার সময় এড়িয়ে চলাটাই বেস্ট। আর যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের দিনে 6 গ্রামের বেশি খাওয়া ঠিক নয়। আর যাদের হাইপারটেনশন রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, হাইপোক্যালেমিয়া এবং কনজেস্টিভ হার্ট ফেলিয়ার রোগী, তাদের যষ্টি মধু না খাওয়াই ভালো। এবার আসছি আদা। আদা বহুল ব্যবহৃত একটি ভেষজ, যেটা আমাদের শ্বাসকষ্ট, হাঁপানি কমাতে সাহায্য করে, পাকস্থলী এবং লিভারের শক্তি বাড়ায়, অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা সারাতে সাহায্য করে, মাইগ্রেন, সাইনাসের জন্য, গলা ব্যথা, মাথা ব্যথা সারে। তবে এই কোভিড-19 প্রতিরোধের জন্য আমরা 1 লিটার পানির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা ফুটিয়ে এই পানিটি বারবার খেতে পারি। পাশাপাশি 1 গ্লাস গরম পানির মধ্যে 1 চামচ আদার রস, 1 চামচ লেবুর রস এবং 1 চামচ মধু মিশিয়েও খেতে পারি দিনে 2 থেকে 3 বার। এবার আসছে তুলসী পাতা। এটিও বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ভেষজ। এটি আমরা জানি ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ করে, ক্লিনিং এবং ডিটক্সিফাইং এজেন্টের ক্ষেত্রে কাজ করে, ইমিউনিটিকে বুস্ট করে, আর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। একটু সতর্কতা রয়েছে, অতিরিক্ত খেলে পেটে জ্বালা পোড়া করতে পারে, পেটে গ্যাস জমে যেতে পারে, পরিমাণ মতো খেলে কোনোই সমস্যা নাই। এক্ষেত্রে রাতে ঘুমানোর আগে 8 থেকে 10 গ্রাম তুলসী পাতার রস খেয়ে সকালে আবার খালি পেটে 5 থেকে 6 গ্রাম খাওয়া যেতে পারে। এই পরিমাণে খেলে কোনো রকমের সমস্যা
তৈরি হবে না। এবার আসছে আমলকি। আমলকি হচ্ছে ভিটামিন সি এর অন্যতম একটি উৎস। আমরা জানি যে ভিটামিন সি শরীরে সংরক্ষিত থাকে না, ফলে আমাদের প্রতিদিন ভিটামিন সিটা মানে খেতে হয়। এক্ষেত্রে আমলকি, যদি একজন মানুষ প্রতিদিন একটি করে আমলকি খেতে পারে, তাহলে তার প্রতিদিনকার যতটুকু ভিটামিন সি এর চাহিদা রয়েছে শরীরে, ততটুকু পরিমাণ ভিটামিন সি ঘাটতি তার পূরণ করা সম্ভব। এছাড়াও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তার পাশাপাশি শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা থেকে মুক্তি দেয়, হজমে সহায়তা করে, ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস এবং মস্তিষ্ককে শক্তিশালী করে। নেক্সট, হলুদ। এটিও আমি জানি যে অনেক বহুল ব্যবহৃত একটি ভেষজ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, খাদ্যের সংক্রমণ থেকে বাঁচায়। কাঁচা হলুদ অ্যান্টিডায়াবেটিকের এজেন্ট হিসেবে কাজ করে। কাঁচা হলুদ ক্যান্সার দূর করতে সহায়তা করে, আর্থ্রাইটিস থেকে বাঁচায়। নিয়মিত কাঁচা হলুদ স্ট্রোকের সম্ভাবনা কমায়। কাঁচা হলুদ অ্যালজাইমার চিকিৎসার কাজে লাগে। আর কোভিডের ক্ষেত্রে হলো যে, যাদের আমরা জানি কোভিড-19 এর অন্যতম সিমটমস হচ্ছে লাং ইনফেকশন। এক্ষেত্রে 1 গ্লাস গরম পানির মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে বারবার খেলে কোভিডের কারণে যে লাং ইনফেকশন হয়, এটি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব। নেক্সট, এবার আসছি কোভিডের অন্যতম একটি সিমটমস, যা আমরা অনেকেই ইতিমধ্যে সাফার করেছি। নাক বন্ধ হয়ে থাকে কিংবা নাকের কোনো রকমের গন্ধ পাওয়া যায় না। এক্ষেত্রে প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টা 4টি আলাদা ভেষজের গন্ধ নিন, অন্তত পক্ষে 20 সেকেন্ড করে। ভেষজগুলো হলো লেবু, গোলাপ ফুল অথবা গোলাপ জল, লবঙ্গ অথবা লবঙ্গ তেল, আর ইউক্যালিপটাস কিংবা ইউক্যালিপটাসের তেল। এই 4টি ভেষজের যেই কয়টি আপনি ম্যানেজ করতে পারেন, অন্তত পক্ষে দিনে 2 থেকে 3 বার প্রতিটি ভেষজের গন্ধ নিন 20 সেকেন্ড করে। এতে করে নাক বন্ধ হওয়া এবং নাকে গন্ধ না পাওয়া খুব দ্রুত সেরে উঠবেন। সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট সেশনে সেটা জানবো। অনেক ধন্যবাদ আফসানা আপা, অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটা সেশনের জন্য। এবার আমি পরবর্তী সেশন অ্যানাউন্সের আগে আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আফসানা আপার অ্যানাউন্সমেন্টটা করে দেওয়াতে একটা প্রশ্ন মনে হয় ছিল, আপাও বলছিলেন। সো আমি নেক্সট সেশনে যাওয়ার আগে একটু যিনি প্রশ্ন করছিলেন, আমি একটু প্রশ্নটা অ্যাটেন্ড করে নিতে চাই, প্লিজ। কেউ কোনো প্রশ্ন করছিলেন? আমি আসলে মনে হয় এখানে টেকনিক্যাল এররের কারণে প্রথমে শুনতে পাইনি, পরবর্তীতে সেশন অ্যানাউন্সের কারণে আমি ওটা অ্যাটেন্ড করতে পারিনি। সো আমি প্রশ্নটা একটু নিয়ে নিতে চাই। কেউ কোনো প্রশ্ন করেছিলেন? হ্যালো। জি হ্যালো, একটু জানার ইচ্ছা ছিল যে ফুট রোলার এবং হ্যান্ড রোলার এটা কিভাবে পাওয়া যেতে পারে? ওকে, আচ্ছা, এই বিষয়গুলো আসলে আপনারা পেতে পারেন, আপনাদের এলাকার আশেপাশেই পেতে পারেন খোঁজ নিলে। আর আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমাদের যিনি আছেন উনি হয়তো আপনাদেরকে হেল্প করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। সো তাহলে আমি পরবর্তী সেশনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সেশনকে নিতে আসছেন ইশরাত ঈশা আপা। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিজিওথেরাপিস্ট এবং একই সাথে অথেন্টিক অ্যান্ড থেরাপিউটিক ইয়োগা টিচার। উনি দেশের বাইরে বামনগার্ড, মাউন্ট এলিজাবেথ হসপিটালে কাজ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে উনি ক্যান্সার ম্যানেজমেন্ট এবং প্রতিরোধে উনি কাজ করেছেন। তো আসলে আপার সম্পর্কে মানে বলতে থাকলে বলা শেষ হবে না। সো আমি আর সময় দীর্ঘ করব না, আমি সরাসরি আপার কাছে সেশনটা ওভার করছি। আপা প্লিজ, ওভার টু ইউ। ওকে, আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সেশন। Am I audible? Yes, clear and loud. Yes. Okay. আমরা এই সেশনে যখন বসেছি তখন থেকেই আমাদের অর্গানের, শরীরের কিছু অর্গান কাজ শুরু করে দিয়েছে, কাজ করছে আমাদের জন্য। সেই জন্য আমরা অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের ফেসিয়াল অর্গান। আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আমাদের যে ত্বক আছে, এখানে যে থার্ড আই আছে, ও অ্যালার্টনেস দেওয়াতে কিন্তু আমরা রেসপন্স করছি। তাহলে প্রথমে আমরা আমাদের ফেসিয়াল মাসলস এর এক্সারসাইজ দিয়ে শুরু করি।
আচ্ছা, ফেশিয়াল মাসলস এর এক্সারসাইজ হলো একটা হাসি। আমরা যখন হাসি দেই তখন আমাদের যে মাসলস স্ট্রেচ হয়, এটার ব্লাড সার্কুলেশনে আমার পুরো ফেজে যে নর্মাল ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায় এবং হচ্ছে আমার নর্মাল যে বডি প্রসিডিওরের জন্য যে অ্যালার্টনেসটা দরকার সে ব্যাপারে সাহায্য করে। আচ্ছা, এবার আমরা প্রথমে যে এক্সারসাইজটা করব এটাকে সংস্কৃত বলা হয় সুখাসনা, বাংলায় সুখ আসন, আর ইংলিশে কমফোর্টেবল সিটিং। সুখাসনের নামটাতেই বোঝা যায় যে এটা কতটা আরামদায়ক। সুখাসনের অনেক বেনিফিট আছে, আমি কিছু শেয়ার করি। প্রথমে সুখাসন যেটা করে স্ট্রেস এন্ড অ্যাংজাইটি রিলিফ করে। আমাদের সারাদিন বা যে কোনো ব্যাপারে আমরা যখন খুব ভাবনা চলে আসে আমার ব্রেনে বা আমি ভাবছি, এই ব্যাপারগুলোকে রিডিউস করে, রিলিফ করে। যখন আমার স্ট্রেস নাই, অ্যাংজাইটি নাই, ন্যাচারালি আমার যে বডিতে ব্লাড ফ্লো আছে সেটা একটা স্টেবল কন্ডিশনে থাকে। ব্লাড সার্কুলেশন যখন ভালো, ন্যাচারালি আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমার এটা হেল্পফুল। তো আমার স্ট্রেস নাই, ব্লাড সার্কুলেশন ভালো, আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট ভালো, তো ন্যাচারালি আমার এটা আমার বডিতে রেজুভেলেন্ট এন্ড বডিকে এনার্জি দিবে। তাহলে আমরা দেখি কিভাবে সুখাসনে বসতে হয়। আচ্ছা, সুখাসনে বসার আপনার যেভাবে আছেন একটাই করতে হবে, মেক শিওর ইউর স্পাইন ইজ স্ট্রেট, আপনার ব্যাকটা যেন সোজা থাকে, আর দুপাকে যতটুকু ডান পায়ের গোড়ালি বা পায়ের গোড়ালি সামনে রাখে। আর যেটা করতে হবে, আমার থাই যেন আমার ফ্লোরে অ্যাটাচ থাকে। তো আমি আজকে ম্যাট ইউজ করছি। খুব নরম বিছানা বা নরম কিছুতে যদি আমরা বসি তাহলে আমাদের পিছনের ব্যালেন্সটা ঠিক মতো থাকে না, সেজন্য আমি এই ম্যাটটা নিয়েছি। আচ্ছা, এখন শুরুর দিকে যখন আমরা এই থাইয়ের এই অংশটা ছড়িয়ে দিয়ে বসতে চাই, ইনিশিয়ালি এটা আমাদের সাপোর্ট করে না বডি অনেক, সেই ক্ষেত্রে আমরা দুটা পিলো রাখতে পারি। আমি বা নিয়ের নিচে একটা পিলো রাখছি, ডান নিয়ের নিচে আরেকটা পিলো রাখছি। আপনি যেই এক্সারসাইজই করবেন অবশ্যই আপনার শরীরে যতটুকু কমফোর্টেবল, আপনার বডি যতটুকু সাপোর্ট করে ততটুকুই করবেন। প্রেসার দিয়ে কোনো এক্সারসাইজ করলে আমাদের যে ভালো উদ্দেশ্যে আমরা করি সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে না। আমার শরীরে যদি আরাম না থাকে, আমি যদি কষ্ট দিয়ে বসি, খুব প্রেসার দিয়ে বসি, তাহলে আমার ব্রেন সিগন্যাল দিয়ে দিবে যে আমার আরাম হচ্ছে না, আই এম স্ট্রাগলিং ইন মাই পজিশন। তখন আমার স্বাভাবিকভাবে মনোযোগ থাকবে, আমার ফোকাসটা তখন নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা যখনই কোনো পশ্চাৎ করব, সময় দিব, ধীরে ধীরে বডি এটা ন্যাচারালি রিসিভ করে নেবে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। এরপর আমরা যে এক্সারসাইজটা করব এটাকে সংস্কৃত বলে বজ্রাসনা, আর বাংলায় বললে বজ্র আসন, ইংলিশে থান্ডার বোল্ট, এটাকে ডায়মন্ড পোজও বলা হয়। ডায়মন্ড যেমন স্বর্ণ বা রূপোর চেয়ে আমরা ভাবি যে এটা একটু দাম বেশি, তো ডায়মন্ড পোজ আমাদের শরীরের জন্য তেমনই একটি মূল্যবান এক্সারসাইজ। আর আমরা এটা সবাই জানি, তারপর শেয়ার করছি।
আমাদের যখন স্টোমাক খালি না থাকে, অর্থাৎ আমি খাবার খেয়েছি সাথে সাথেই কোনো ধরনের এক্সারসাইজ না করাই ভালো, যেমন এটা জগিং হোক, ওয়াকিং হোক, সুইমিং হোক। তো একমাত্র এটাই এক্সারসাইজ যেটা আপনি খাবারের পরেই করতে পারেন। আপনি খাবারের পরে যদি ডায়মন্ড পোজ করেন তাহলে অ্যাসিডিটি এবং গ্যাস এটা রিডিউস করে। আর ডায়মন্ড পোজ বসার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা স্পাইনকে স্ট্রেট রাখে, যার জন্য এটা ব্যাক এবং নি পেন রিলিফ করে। তারপরে আরেকটা যেটা করে ডায়মন্ড পোজ, আমরা বলেছি যে এটা যেহেতু গ্যাস অ্যাসিডিটি কে রিডিউস করে, তো এটা ইউরিনারি ট্র্যাক্ট প্রবলেমটা সলভ করে। আমরা একটু দেখি কিভাবে ডায়মন্ড পোজে বসতে হয়। আচ্ছা, এইভাবে বসলাম, যেমন আমি এটা করছি রেগুলার, তো এই জন্য আমার বডি এটার সাথে খুব অ্যাডজাস্ট। আপনি যেটা করবেন, নি দুটোকে ফ্লোরে রাখবেন। তারপর দু পায়ের প্রথম যে আঙ্গুল এই দুটাকে একসাথে স্পর্শ করার চেষ্টা করবেন, এরকম। পায়ের গোড়ালি নিচের দিকে রাখার চেষ্টা। আমরা কখনোই পায়ের গোড়ালিতে বসবো না, অ্যাঙ্কেলে বসা যাবে না। ডোন্ট সিট অন ইউর অ্যাঙ্কেল। দু পায়ের প্রথম আঙ্গুল স্পর্শ করার পর যে জায়গাটা হয়েছে সেখানে আমার হিপটাকে আমি ধীরে ধীরে নামিয়ে দিব। এটা, আর আমার হাতের তালু আকাশের দিকে থাকবে, সামনে তাকাবো। এটা হয়েছে যখন আপনার বডি অনেক ফ্লেক্সিবল হয়ে যায়। ইনিশিয়ালি আমরা যখন করবো অবশ্যই পিলোর সাপোর্ট নিব। আমি বা হাঁটুর নিচে একটা পিলো রাখলাম, ডান হাঁটুর নিচে আরেকটা পিলো রাখলাম। এবার দাঁড়ালাম। আমি যখন পিলোর উপরে দাঁড়াবো তখন আমার হাঁটতে কিন্তু প্রেশারটা কম লাগবে, যারা এখন শুরু করছেন তাদের জন্য বলছি। আর আমার দু অ্যাঙ্কেলের মাঝখানে যে এমটি স্পেস আছে ওখানে আমি আরেকটা ছোট্ট পিলো রাখবো। ধীরে ধীরে আমার হাত হিপের এখানে রেখে ধীরে ধীরে আমার হিপটাকে দু পায়ের মাঝখানে যে পিলো রেখেছি এখানে বসবো, হাত সামনে। তারপর রিল্যাক্স আসার জন্য হিপের পিলোটা সরিয়ে দিলাম, বা পায়ের পিলো সরিয়ে দিলাম, ডান পায়ের পিলো সরিয়ে দিলাম, রিল্যাক্স ভাবে বসে যাব। আচ্ছা, এটা আপনি বসতে পারেন ইনিশিয়ালি 5 সেকেন্ড থেকে শুরু করবেন। বজ্রাসনা ম্যাক্সিমাম আমরা যারা এই প্রফেশনে আছি তো 15 মিনিট পর্যন্ত আমরা বসতে পারি। আপনি আপনার কমফোর্ট অনুযায়ী ধীরে ধীরে টাইমিংটা বাড়াবেন। এক্সারসাইজ করব, এর নাম হচ্ছে চাইল্ড পোজ ইংলিশে, আর সংস্কৃতিতে বলা হয় শিশু আসন। নাম শিশু, কিন্তু এই পশ্চারটা কাজ করে সব বড়দের জন্য। চাইল্ড পোজ যেটা করে, কিছু বেনিফিট আমি বলতে চাই, শেয়ার করি আপনাদের সাথে। মাইগ্রেনের পেনটাকে রিলিফ করে, ভার্টিগো রিডিউস করে। আর চাইল্ড পোজ করার সময় যেহেতু আমার ব্যাক, চেস্ট, স্পাইন একটা স্ট্রেচিং হচ্ছে, এবং আমরা যখন ফোরহেডটাকে, কপালটাকে নিচের দিকে স্পর্শ করব, রিভার্স ব্লাড ফ্লো হয়। সেজন্য এটা অ্যাংজাইটি, স্ট্রেস, টায়ার্ডনেস দূর করে দেয়। এত বেনিফিট। এবার আমরা দেখি কিভাবে চাইল্ড পোজটা করতে হয়।
আচ্ছা, আমি যে বজ্রাসনে ছিলাম বসে, বজ্রাসন থেকে আমি ধীরে ধীরে আমার মাথাটাকে, কপালটাকে নিচের দিকে স্পর্শ করব, আর আমার কোমর থেকে ব্যান্ড করার চেষ্টা করব। অর্থাৎ আমি পিঠ থেকে উপর হয়ে যাব না, আমার কোমর থেকে ফরওয়ার্ড ব্যান্ডিং হচ্ছে কিনা সেটা বোঝার জন্য দু হাতকে কোমরে রাখলাম, সামনে তাকাই, শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আমার কপালকে আমি ফ্লোরে স্পর্শ করছি, একদমই চেস্ট থাইয়ের উপরে। আচ্ছা, আমার মাথা যখন এই নিচের দিকে স্পর্শ করলো ফ্লোরে, এবার ধীরে ধীরে আমি হাত সামনে নিব, বা হাত সামনে নিচ্ছি, ধীরে ধীরে ডান হাত সামনে নিচ্ছি। নর্মাল শ্বাস প্রশ্বাস। রিল্যাক্স আসার জন্য বা হাতকে বা হাঁটুর কাছাকাছি, ডান হাতকে ডান হাতের কাছাকাছি নিয়ে আসলাম, ধীরে ধীরে মাথা উপরে তুললাম এবং রিল্যাক্স ভাবে বসলাম। ইনিশিয়ালি আপনারা 30 সেকেন্ড 5 সেকেন্ড থেকে শুরু করেন, 5 সেকেন্ড থেকে করেন। যখন বডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি স্লোলি আপনার ডিউরেশনটা বাড়াবেন, ম্যাক্সিমাম 1 মিনিট। আচ্ছা, বসে করেছি এক্সারসাইজ। এবার আমরা দাঁড়িয়ে একটা এক্সারসাইজ করব, যেটার নাম হচ্ছে তাদাসনা, সংস্কৃত শব্দ, ইংলিশে বলে মাউন্টেন পোজ। পাহাড় যেমন স্থির দাঁড়িয়ে থাকে, স্টেডিয়াম স্টেবল, আমাদের বডিটাকে আমরা তেমন রাখার চেষ্টা করব। আচ্ছা, মাউন্টেন পোজের যে বেনিফিটস গুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে এটা আপনার কনসেন্ট্রেশন এন্ড ব্যালেন্স ইনক্রিজ করে। তারপর যেটা করে, এটা যেহেতু আমরা অনেক সময় বলি যে পায়ের পিছনে, হাঁটুর পিছনে রগের টান লাগে, তো এটাও হচ্ছে, এটা যেটা করে পিছনে যে হাঁটুর পিছনে যে গ্রুপ অফ মাসলস আছে, অনেকগুলো মাসলস থাকে, গ্রুপ অফ মাসলস বলি আমরা, তো এই ক্ষেত্রে খুব ভালো স্ট্রেচিং দেয়, যার জন্য খুব ভালো ব্লাড ফ্লো থাকে, ব্লাড সার্কুলেশন ভালো হয়, এবং আমার হিপ থেকে পায়ের অ্যাঙ্কেল এবং আপার পার্টেরও স্ট্রেচিং হচ্ছে, যার জন্য মাসলস গুলোকে, অর্গান গুলোকে স্ট্রেংথ রাখে। আর এইটা আরেকটা ফিজিওথেরাপিতে আমরা এটা ইউজ করি, এটা আপনার ব্যাক পেনের জন্য ভালো, নি পেনের জন্য ভালো, নি ট্রান্সপ্লান্ট ক্ষেত্রে আমরা এটা ইনিশিয়ালি করি না, পরবর্তীতে ফিজিওথেরাপিতে এটা দেওয়া হয়। তো আমরা দেখি, লেটস সি হাউ টু ডু মাউন্টেন পোজ। আচ্ছা, মাউন্টেন পোজের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি দেওয়ালে সাপোর্ট নিতে পারেন, আর আপনি হাত দিয়ে আরেকটা দেওয়াল ধরতে পারেন, আলমিরা ধরতে পারেন, চেয়ার ধরতে পারেন, আপনার যেভাবে আরাম সেভাবেই সাপোর্ট নিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা প্রথম আমরা পায়েরটা করব। তো হাত কোমরে থাকবে, সামনে তাকাবো, একটা নির্দিষ্ট বিন্দুতে তাকাই, একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমি তাকাই তাহলে আমার বডির স্থিরতাটা ভালো থাকে, বডির স্ট্যাবিলিটিটা খুব কম থাকে, সেজন্য আমার চোখ বরাবর সামনে একটা নির্দিষ্ট বিন্দুতে তাকাবো। তারপরে যেটা করব, ধীরে ধীরে পায়ের গোড়ালি উপরের দিকে নিয়ে যাব, hands on hip, look front,
Fix the gaze, legs up. Slowly, ankles on floor. এটা গেল একটা সিকোয়েন্স। আমরা সেকেন্ডটা করব। সেকেন্ডটা করতে যেটা করব, ইন্টারলক ইউর ফিঙ্গার। হাতের তালু যাবে মাথার তালুতে। ইন্টারলক ইউর ফিঙ্গার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একইভাবে দেওয়ালে দেখাচ্ছি। ইন্টারলক ফিঙ্গার মাথার তালুর উপরে রাখলাম, সামনে একটা নির্দিষ্ট বিন্দুতে তাকালাম। এবার ধীরে ধীরে পায়ের গোড়ালি উপরের দিকে তুলে নিব। Interlock your finger, palms on down, look front, fix the gaze, ankle up. Stay. To come up, relax. First ankles are on floor. পায়ের গোড়ালিকে নিয়ে গেলাম মেঝেতে, হাত রিলিজ করলাম, ছেড়ে দিলাম। এটা হচ্ছে আপনার সেকেন্ড সিকোয়েন্স। এবার যেটা করব থার্ড, এটারই আরেকটা অ্যাডভান্স ভ্যারিয়েশন। এবার আমার হাত আগে ছিল মাথার তালুতে, এবার যাবে উপরে, আর আমার তালু আকাশের দিকে থাকবে। তো আমি ইন্টারলক করছি হাত। প্রথমে হাত নিয়ে যাই আকাশের দিকে, সামনে তাকাই, ধীরে ধীরে পায়ের গোড়ালি উপরের দিকে উঠাই। Interlock your fingers, palm facing sky, look front, fix the gaze, raise your ankles up. রিল্যাক্স পজিশনে আসার জন্য প্রথম পায়ের গোড়ালিকে মেঝেতে নিয়ে আসবো এবং ধীরে ধীরে হাত রিল্যাক্স করে দুপাশে নিয়ে আসবো। আচ্ছা, এই পশ্চাটা যাদের ইনসমনিয়া আছে বা লো বিপি আছে, ঘুমাতে পারছেন না, হেডেক আছে, অ্যাকিউট স্টেজে এটা অ্যাভয়েড করবেন। এবার আমরা আরেকটা এক্সারসাইজ করব, ভেরি গুড ফর আওয়ার স্পাইন, শোল্ডার, হিপ টু নি and back pain as well. এটা আমি শুয়ে দেখাবো। আচ্ছা, আগে একটু বলে নেই, এই পশ্চারটার নাম হচ্ছে ব্রিজ পোজ, সংস্কৃত ওয়ার্ড সেতু বন্ধন আসনা। এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আপনার শোল্ডার, স্পাইন, ব্যাক, অ্যাঙ্কেল, নি, একদম কাঁধ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত, হাতের আঙ্গুল পর্যন্ত সব জায়গায় খুব ভালো স্ট্রেচিং করে দেয়, ব্লাড সার্কুলেশন করে দেয়। আর এটা হচ্ছে ব্যাক পেইন, যাদের নাম্বার 4-5 এ প্রবলেম আছে তাদের জন্য ওয়ান অফ দ্য ভেরি গুড এফেক্টিভ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। আর ফিমেলরা যারা লেডিস যারা আছেন তারা প্রেগনেন্ট এবং মিনিস্ট্রাল সময়টাতে এটা যদি করেন আপনার পিরিয়ডের যে ডিসকমফোর্ট আছে এটাকে রিমুভ করে দেয় এবং মেনোপজের যে ব্যাপারটা আছে এটাকে ডিলে করে দেয়। যাদের রিসেন্ট অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে তারা করবেন না, তারা অ্যাভয়েড করবেন। অবশ্যই যারা এক্সপেক্টিং লেডি আছেন প্রেগনেন্ট তারা করবেন না, আর বাকিরা আপনাদের কমফোর্ট অনুযায়ী করতে পারেন। আচ্ছা, আর এটা হচ্ছে থাইরয়েড, অ্যাবডোমিনাল এবং লাংসের জন্য সবার ক্ষেত্রে খুব ভালো। তাহলে আমরা দেখি কিভাবে লাইং পজিশনে এক্সারসাইজটা করতে হবে।
আমি সুপাইন লাইনে শুয়ে যাব, চিত হয়ে শোয়া যেটা। তারপর হাতের তালু থাকবে আকাশের দিকে, বা পাকে বা হিপের যতটুকু কাছাকাছি আনা যায় নিয়ে আসার চেষ্টা করব। তারপর ডান গোড়ালি ডান হিপের কাছে, লেফট অ্যাঙ্কেল ক্লোজ টু লেফট hip and right ankle close to right hip. আচ্ছা, ইনিশিয়ালি যেটা করা যায়, you can take support by your pillow. দুটো পিলো রাখবো আমরা নিচে। যখন একটা পিলো আমার শরীরের জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমি আরেকটা পিলো নিতে পারি। আর আমার হাত থাকবে আমার দুপাশে আছে মেঝেতে। আর যেটা করতে হবে, এই অ্যাবডোমেন পার্টটাকে উপরের দিকে রাখার চেষ্টা করতে হবে। শোল্ডার থেকে হিপ যেন আপওয়ার্ড পজিশনে থাকে। এই শুরুর দিকে আপনার রিলিজিং পশ্চার, একটা পিলো সরিয়ে নিলাম আর একটা পিলো সরিয়ে নিলাম। ইনিশিয়ালি আপনি 5 সেকেন্ড এভাবে স্টে করতে পারেন। বডি যখন আরো কমফোর্ট হবে, তখন যেটা করা যায়, আমার অ্যাবডোমেন পার্ট যেটা আছে আমি উপরের দিকে নিয়ে যাব। একটা টেন্ডেন্সি আছে হিপটা নিচে চলে আসার প্রবণতা আছে। আমরা যেটা করব, হিপ এবং অ্যাবডোমেন পার্টকে উপরের দিকে রাখবো, মানে পুশ আপ। আর হাত থাকবে নিচে অ্যাঙ্কেলের কাছাকাছি। Initially, as usual, 5 to 10 seconds stay open. It's maximum 50 seconds good enough. Relax আসার জন্য প্রথমে ধীরে ধীরে হিপকে ধরে নিয়ে আসবো। আচ্ছা, যখন আপনার এইভাবে আপনি কিছুদিন করার পর বডির সাথে এটা সুইটেবল হয়ে যাবে, তখন আপনি আরেকভাবে করতে পারেন। Take your belly parts up and grip your ankle. আপনার ডান গোড়ালি ডান হাত দিয়ে ধরবেন, বা গোড়ালি বা হাত দিয়ে ধরবেন। পেটের অংশ যথারীতি উপরের দিকে রাখার চেষ্টা করুন। রিল্যাক্স আসার জন্য ধীরে ধীরে হিপ নিয়ে আসবো ফ্লোরে। রিল্যাক্স ইউর হ্যান্ড স্লোলি। Stretch your left leg and stretch your right leg. দু পাকে সামনে রাখবো। আচ্ছা, আমরা সুপাইন লাইনে শুয়ে আছি, চিত হয়ে শুয়ে আছি। আমরা যখন শোয়া অবস্থা থেকে বসা অবস্থাতে আসবো, তখন বডিকে যে কোনো এক পাশে কাত করব। যেমন আমি এখন চিত হয়ে শুয়ে আছি, আমি আমার বডিকে ডান দিকে কাত করছি, ডান কাত করছি। Then taking support, use both hands, slowly sit up. আচ্ছা, আমি আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই। যেমন আমি আসন, প্রথম আসনটার কথা বলেছিলাম, যেটা বলেছি, এটা আপনার যদি নি সার্জারি থাকে তখন ইনিশিয়ালি করবেন। ডায়মন্ড পোজ 2 নাম্বার এক্সারসাইজ যেটা ছিল, এটা যদি আপনার স্পাইনাল কর্ডের প্রবলেম থাকে বা লোয়ার ভার্টিব্রাতে কোনো রকম ডিসকমফোর্ট থাকে, সেই সময়টাতে অ্যাভয়েড করুন। আর চাইল্ড পোজ, যখন যেহেতু চাইল্ড পোজ আমাদের অ্যাঙ্কেলের একটা ওয়েট নেওয়ার ব্যাপার আছে, সেজন্য ইনিশিয়ালি যদি অ্যাঙ্কেলে পেইন থাকে বা নি ইনজুরি থাকে, তাহলে সেই সময় তাতে বাকি সময় করতে পারবেন।
আচ্ছা, এবার আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ। সংস্কৃতিতে বলা হয় প্রাণায়ামা, বাংলায় যদি বলি প্রাণ, লাইফ ফোর্স, আর আয়ামা হচ্ছে কন্ট্রোলিং অফ লাইফ ফোর্স। রিসার্চ বলে যে 80% টক্সিন রিলিজ হয়ে যায় এই ব্রিদিং এর এক্সারসাইজ দিয়ে। তো আর আমরা প্রথম যে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজটা করব এটা হচ্ছে ফোর্সফুল ব্রিদিং। এটাকে সাংস্কৃতিক শব্দ হচ্ছে কপালভাতি। কপাল ফোরহেড, তো কপালের সাথে যেহেতু স্কালটা জড়িত, স্কাল আর ভাতি মানে বাতি, লাইট। তো বলা হয় যে স্কাল শাইনিং। তো আমরা জানি যখন কোনো কিছু ভালোভাবে আমরা পরিষ্কার করি তখন বলি যে চকচক করছে, উজ্জ্বল বর্ণ দেখাচ্ছে, উজ্জ্বলতা চলে আসছে। তো এটা যেহেতু আমাদের অনেক টক্সিন রিলিজ করে দেয়, এই জন্য এটাকে বলা হয় যে স্কাল শাইনিং এক্সারসাইজ। কপালভাতির অনেক বেনিফিট আছে, কিছু বলি আমি। এটা হচ্ছে প্রথম হচ্ছে কপালভাতি অ্যাজমার জন্য খুব ভালো। এটা খুব এনশিয়েন্ট একটা মেথড, পিউরিফিকেশন প্রসেস ফর রেসপিরেটরি সিস্টেম। শ্বাসনালী পরিষ্কারের অনেক পুরাতন একটা পদ্ধতি, এখন এটা ফিজিওথেরাপিতেও ইউজ করা হচ্ছে। তারপর এটা যেটা করে টক্সিন রিলিজ করে, ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করে। আর কপালভাতি করার সময় যেহেতু আমরা ফোর্সফুল ব্রিদিং করি, তো আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, এটা আমাদের ডাইজেশনের জন্য ভালো, এবং ডেফিনেটলি আমাদের বডির যে একটা রেস্টলেসনেস কন্ডিশন আছে সেটাকে একটা কাম এবং কোয়াইট কন্ডিশনে নিয়ে আসে। কপালভাতি অনেক বেনিফিট তো বললাম, এখন হয়েছে যে যাদের হাইপারটেনশন আছে বা যাদের হার্ট রিলেটেড কোনো ডিজিজ আছে বা যারা প্রেগনেন্ট ওমেন আছেন তারা এই সময়টাতে অ্যাভয়েড করবেন। ইভেন মিনিস্ট্রাল টাইমেও এই সময়টা অ্যাভয়েড করবেন, যেহেতু এটা খুব একটা ফোর্সফুল ব্রিদিং, অন্য সময়টাতে করতে পারেন। আচ্ছা, কপালভাতির যে করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা ইনহেল করব, এটা সব নাক দিয়ে হবে, মুখের কোনো ব্যবহার করব না, মুখ বন্ধ থাকবে। নাক দিয়ে ইনহেলেশন, এক্সহেলেশনটা করব একটু ফোর্স। আমি শ্বাসটা নিব খুব সফট এন্ড জেন্টল, আর এক্সহেল করব একটু ফোর্সফুলি। ফোর্সফুলি যখন করব খুব ভালো হয় যদি আপনি বাঁ হাত আপনার নাভির আশেপাশে রাখেন, পেটে রাখেন, তাহলে আপনি যখন এক্সহেল করছেন আপনার অ্যাবডোমিনাল পার্ট ভেতরের দিকে যাচ্ছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যখন এই ব্রিদিং এক্সারসাইজ গুলো করব তখন আমরা একটা মুদ্রাও করব সাথে। মুদ্রাটা আমি একটু কাছে থেকে দেখাই। এটা হচ্ছে থাম, রিং ফিঙ্গার, লাস্ট ফিঙ্গার টুগেদার, মিডল অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার স্ট্রেট। আচ্ছা, এটাকে বলা হয় প্রাণা মুদ্রা। প্রাণা মুদ্রার অনেকগুলো বেনিফিট, তার মধ্যে আমি কয়েকটা উল্লেখ করছি। এটা হচ্ছে যেহেতু আমরা জানি কোভিড এর সময়টায় আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়, তো এটা হচ্ছে আপনার ভিটামিন ডেফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করে, আইসাইট ভালো করে, ঘুম ভালো করে। তো ঘুম ভালো হলে স্বাভাবিকভাবে আমাদের স্ট্রেস এনজাইটি ভাবটা চলে যায়। এন্ড প্রাণ মুদ্রা ভেরি গুড ফর, মানে মুদ্রা ইজ ফর ক্যান্সার, এটাকে অ্যান্টি ক্যান্সার মুদ্রাও বলা হয়। আমার ডান হাতকে আমি প্রাণ মুদ্রায় রাখছি, বা হাতকে আমি নাভির উপরে রাখছি, আমার ব্রিদিংটা ফোর্সফুলি হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে কপালভাতিটা করার জন্য বজ্রাসনা অথবা সুখাসনা, ডায়মন্ড পোজ অথবা সুখ আসন, এই দুই আসনে বসে করবেন। চেয়ারে বসে করতে পারে, কিন্তু স্পাইনটা স্ট্রেট রাখতে হবে। এটাই হলো চেয়ারে বসে পড়ার নিয়ম। আচ্ছা, আর চোখটা আমাদের বন্ধ থাকলে আমাদের মনোযোগটা ভালো আসে, সেজন্য আমরা চোখটা বন্ধই রাখি। লাইক
খুলে দিলাম। আমি যে শ্বাস ছাড়লাম সেই শব্দটাই শুধু শুনেছি আমি। শ্বাস নেওয়ার কোনো শব্দ কিন্তু আমি শুনিনি। এটা ইনিশিয়ালি আপনি স্লো ভাবে করবেন। তারপরে করতে পারেন একটু মিডিয়াম গতিতে, মধ্যম গতিতে, তারপরে দ্রুত গতিতে। তো শুরুতে যখন করবেন আপনি এটা 10 বার করতে পারেন। তারপরে ধীরে ধীরে স্লো মোশনে ধীর গতিতে 35 টাইমস করতে পারেন। আর তারপরে আপনি যখন স্লোটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি স্পিড বাড়ালেন মিডিয়াম লেভেল, সেটা আপনি 35 টাইমস করবেন, করতে পারেন। আর ফাস্ট ব্রিদিং যেটা করবেন সেই সময় আপনি 30 টাইমস করবেন। তা আমি 3টা লেভেল দেখিয়ে দিই কিভাবে স্লো, মিডিয়াম এন্ড ফাস্ট। আচ্ছা, আমার চোখ বন্ধ রাখছি। স্লোটা হচ্ছে আমার শ্বাসের সাথে সাথে রিদম, লাইক চোখ খুলে দিলাম, এটা হচ্ছে স্লো। মানে খুব জোরে করছি না, আমার শ্বাস যেভাবে নিচ্ছি সেভাবে আমি একটু ফোর্সফুলি ছাড়বো। আর মিডিয়ামটা হবে এটা হচ্ছে একটু গতিটা বাড়বে, তাই চোখ বন্ধ করলাম, এটা হচ্ছে মিডিয়াম মোশন, মধ্যম গতি। আর ফাস্ট যদি করি তাহলে হবে খুলে নিচ্ছি, এটা হচ্ছে ফাস্ট, যেটা দ্রুত গতিতে করা। আচ্ছা, এটা গেল প্রথম ব্রিদিং এক্সারসাইজ। আর তারপরে আমরা করব অল্টারনেট নোস্টাল ব্রিদিং। আর সংস্কৃত একে বলা হয় অনুলোম বিলোম। আমরা যখন চোখ বন্ধ করি চোখে আরাম পায়, কিন্তু আমাদের শ্বাসনালী, আমাদের নাক, নাসিকা, নোজ সব সময় কিন্তু কাজ করতে থাকে, ওর কিন্তু আরাম হয় না। আমার নাক যদি আরাম নেয় তাহলে আমি আর এখানে বসে থাকবো না, আমি কিন্তু তখন মৃত ব্যক্তি হয়ে যাব। অল্টারনেট নোস্টাল ব্রিদিং এর উপকারিতা হচ্ছে এটা আর্থ্রাইটিস, অ্যালার্জি, কনস্টিপেশন রিডিউস করে, ডায়াবেটিক কন্ট্রোল হয়, তারপর ওবেসিটি দূর করে দেয়। ঘুমের সময় যে নাক ডাকার একটা অনেকের আছে সেটাও এটা রিডিউস করে। আর অল্টারনেট নোস্টাল ব্রিদিং এর ক্ষেত্রে আপনি যে কোনো আপনার যেভাবে আরামদায়ক হয় সেভাবে বসবেন, কিন্তু স্পাইনটা সোজা রাখতে হবে, মেরুদণ্ড সোজা। আচ্ছা, অল্টারনেট নোস্টাল ব্রিদিং এ যেটা আমরা করব, দু নাক দিয়ে শ্বাস নিব, ছাড়বো বাঁ নাক দিয়ে, তারপর বাঁ নাক দিয়ে আবার নিব, ডান নাক দিয়ে ছাড়বো, সেই ডান নাক দিয়ে আবার শ্বাস নিব, বাঁ নাক দিয়ে ধীরে ধীরে নিব, ধীরে ধীরে ছাড়বো। আচ্ছা, আর আমি ডান নাকটাকে বন্ধ করব, এই যে আমার বৃদ্ধাঙ্গুল আছে থাম দিয়ে, বাঁ নাকটাকে বন্ধ করব, এই যে লাস্ট যে দুটো ফিঙ্গার আছে, রিং ফিঙ্গার এন্ড লাস্ট ফিঙ্গার, হ্যাঁ, অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুল, এই দুটো। আর আমরা জানি আমাদের দুই ভুঁড়ির মাঝখানে একটা বলে যে থার্ড আই থাকে, তৃতীয় চোখ, যে ব্যাপারগুলো আমাদের যেটা আমরা সিক্স সেন্স বলি, অ্যালার্টনেস, উইজডম, নলেজ, এই কাজগুলো এখান থেকে ডিরেক্ট হয়। তো আমরা যদি আমাদের এই দুই আঙ্গুলকে এখানে জেন্টাল প্রেস করে রাখি তাহলে এই অর্গানের অ্যাক্টিভনেসটা বেড়ে যায়, অ্যাক্টিভনেসটার জন্য খুব সহায়ক। আমরা শুরু করছি, প্রথমে দুবার নরমাল ব্রেথ ইন এবং আউট করব, চোখ বন্ধ আমার। সেকেন্ড টাইম ব্রেথ ইন, এবার আমি যাচ্ছি অল্টারনেট নোস্টাল ব্রিদিং এ। ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার রাখলাম দুই ভুঁড়ির মাঝখানে,
শ্বাস নিলাম, ডান নাক বন্ধ, বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি। বাঁ নাক দিয়ে শ্বাস নিব, আবার বন্ধ করে দিলাম রিং ফিঙ্গার দিয়ে, অনামিকা দিয়ে, ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। ডান নাক দিয়ে আবার শ্বাস নিব ধীরে ধীরে, হৃদয়াঙ্গুল দিয়ে বন্ধ করে দিব এবং বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। আচ্ছা, আমি চোখ খুলে নিচ্ছি যেহেতু প্রোগ্রাম চলছে। এটা হচ্ছে 1 রাউন্ড। এভাবে আপনি 5 রাউন্ডস, 10 রাউন্ডস, 15 রাউন্ডস, 30 রাউন্ডস করতে পারেন। বলা হয় যদি প্রতিদিন আমরা 100 বার শুধু অল্টারনেট নোস্ট্রাল ব্রিদিং করি তাহলে আমাদের অনেক টক্সিন রিলিজ হয় এবং আমাদের অনেক সিকনেস থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, এবার আমরা যে ব্রিদিং এর আরেকটা এক্সারসাইজ করব যেটা আমরা ফিজিওথেরাপিতে খুব ব্যবহৃত হচ্ছে। এটা আমাদের দেশে বলে না, বাইরে ডক্টররাও কোভিড পেশেন্টদের জন্য এবং এনজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এই ক্ষেত্রে ইউজ করছেন। এটা যেভাবে করার আমরা করব, একটা শ্বাস নিয়ে 3 বার ব্রিদিং করব, ইনহেলেশন করব, কিছু সময় ধরে রাখবো, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বো। আমরা আগের যে দুটো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেছি শুধু নাক দিয়ে করেছি, মুখের ব্যবহার করা হয়নি। এখন আমরা এক্সহেলেশন করব থ্রু আওয়ার মাউথ। আমি দেখিয়ে নিচ্ছি, আমি কাউন্টের জন্য থাম্ব ইউজ করছি এখানে, যে কতটা সময় আমি ধরছি। এটা আরামদায়ক ভাবে বসা, স্পাইন স্ট্রেট। ধীরে ধীরে ছেড়ে দিই। আচ্ছা, এটা এমন না যে আমি একবার ইনহেল করে শ্বাস ছাড়বো আবার ধরবো, নট দিস, লাইক শ্বাস নিলাম আবার ছেড়ে দিলাম, এইভাবে না। শ্বাসটাকে ধরে রাখি, লাইক স্লোলি এক্সহেলেশন বাই মাউথ। আচ্ছা, আমাদের এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ গুলো হয়েছে। এবার আমরা করব রিল্যাক্সেশন, আর এটা যদি সংস্কৃত বলে মেডিটেশন। মেডিটেশনের অনেক ধরন আছে। আমরা আমাদের পারিপার্শ্বিকতায় আমাদের জন্য যতটুকু দরকার আমরা সেভাবে। আচ্ছা, মেডিটেশনের রিল্যাক্সেশন, আসলে আমি রিল্যাক্সেশনই বলি, রিল্যাক্সেশন শব্দটাই খুব আমাদের প্রফেশনের ক্ষেত্রে যায়। আচ্ছা, রিল্যাক্সেশনের সবচেয়ে অনেক সুবিধা এবং অনেক উপকারিতা আছে। তার মধ্যে যেটা হচ্ছে, এটা আপনার বডিতে একটা কামনেস নিয়ে আসে। আমরা যখন সারাদিন যে যে প্রফেশনে আছি, কাজ করছি এবং পড়াশোনা করছি, বা যারা হাউস ওয়াইফ আম্মুরা আছেন, আন্টিরা আছেন, কাজ করছেন, আমরা যে কোনো কাজ শেষে যদি শুধু চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নেই এবং ধীরে ধীরে ছাড়ি, তাহলে আমাদের যে সারা দিনের যে ক্লান্তিটা আছে সেই ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায়। এটা আপনি যে কোনো সময় করতে পারেন, ঘুমের আগে করলে খুব ভালো ঘুম হয়। আর এটা যেহেতু শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, সেজন্য আপনার ইমিউন সিস্টেমের জন্য তো অবশ্যই ভালো। আচ্ছা, রিল্যাক্সেশন করার আগে আমি আবার আরেকটা এক্সারসাইজ করব, মাউথ।
সেটা হচ্ছে শুধু আ সাউন্ড তুলবো, মুখ হা করে। আমাদের বাংলায় স্বরবর্ণ অ, তারপর আ, ইংলিশে এ, আর আরবিকে আলিফ। আ সাউন্ডটা করার কারণ হচ্ছে আ সাউন্ডটা আসে আমাদের অ্যাবডোমেন থেকে, অ্যাবডোমেন থ্রু চেস্ট, লাংস, দেন থ্রোটে এক্সহেলেশনটা হয়। এবং আ সাউন্ড ইজ ভেরি গুড রিল্যাক্সেশন ফর আওয়ার হোল বডি। বডি মিন্স মাইন্ড এন্ড বডি, সাউন্ড হেলথ কন্ডিশনে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা একসাথে করতে পারি। যে যেখানে বসে আছি চোখ বন্ধ করি, আলতো করে, শোল্ডার রিল্যাক্স, পাম ফেসিং স্টাইল, আরাম দিয়ে বসি। দু নাক দিয়ে শ্বাস নিব এবং মুখ দিয়ে হা করে শ্বাস ছেড়ে দিব। So let's do, শুরু করছি। Eyes closed. Feel the sensation in your body. আমরা যখন শ্বাস নেই, আমাদের শরীরের জন্য শক্তি নেই, শরীরকে উজ্জীবিত করে, কর্মক্ষম রাখে। By breath in, we are taking energy, making our body active, and we are giving power to our body. সেজন্য আমরা খুব ধীরে ধীরে শ্বাস নিব, আর শ্বাস ছাড়ার সাথে সাথে বডি থেকে টক্সিন রিলিজ হয়ে যায়। আমার শরীরে যত দূষিত পদার্থ আছে বের হয়ে যাচ্ছে, শরীরকে শান্ত ভাবে নিয়ে আসে। সেজন্য ধীরে ধীরে শ্বাস নিব, ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ছাড়ব। তাহলে আমরা 3 বার নাক দিয়ে শ্বাস নিব, নাক দিয়ে শ্বাস ছাড়ব। শুরু করছি আমরা। মুখে একটা মিষ্টি হাসি রাখি। Gentle smile on face. Slowly breathe in. হাসি মুখে শ্বাস নেই আনন্দের সাথে। ধীরে ধীরে মুখে হাসি রেখে শ্বাস ছেড়ে দিই। Again, slowly breathe in, with gentle smile on face. Exhale slowly. Last time. Gentle breath in. ধীরে ধীরে ছেড়ে দেই। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসে মনোযোগ। শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়ার জন্য আমরা যদি গলায় মনোযোগটা দেই, যখন শ্বাস নেই কিভাবে আমরা শ্বাস নিচ্ছি, আবার ছাড়ার সময়ও, এক্সহেলেশনের সময়ও আমার মনোযোগটা আমি গলার ওখানে রাখি, থ্রোটে রাখি, তাহলে অ্যাটেনশনটা খুব ভালো থাকে। Slowly rub you both the palm together. দু হাতের তালুকে একসাথে ঘষি, তাপ উৎপন্ন করি। Rub you both the palm together. Gentle smile on face. Produce deep between two palms. Little bit faster. Gentle press on your eyes. আঙ্গুলগুলো চোখের উপরে
হাতের তালু গালের তালুতে স্পর্শ করে থাকবে। Feel the heat. Slowly rub your forehead. কপাল স্পর্শ করি, কপাল থেকে ধীরে ধীরে গালে স্পর্শ করি। দু হাতকে একসাথে বুকের নিচে রাখি। Both the palms together below your chin. Eyes closed and gentle smile. Slowly, you may open your eyes. Thank you. অনেক ধন্যবাদ আশা আপু। চমৎকার একটা সেশন আমরা এনজয় করলাম। তো ইয়োগার এই সেশনের সাথে আমাদের আজকের টোটাল যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা শেষ হলো।